স্বপ্নধারা স্বাধীন সংলাপে সবাইকে স্বাগত। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সাথে আজকে আছি রেজওয়ান ফয়েজ। রাজনীতিতে এখন নির্বাচন কেন্দ্রিক, অবশ্যই নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো যেমন আলোচনা আছে, প্রস্তুতি আছে, ঠিক সেভাবে নির্বাচনের আগে এই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে, অর্থাৎ জুলাই সনদ যেটা আমরা বলছি। এবং আজকের খবর হচ্ছে যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার সময় দুদিন আরও বাড়ানো হয়েছে, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত তাদের এই মতামত। আজকে শেষ ছিল, তবে বাড়িয়ে 22 তারিখ করা হয়েছে, 22শে অগাস্ট। এই হচ্ছে একটি তথ্য। আরেকটি খবর আজকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম, অফিস খুলে আওয়ামী লীগ কার্যক্রম করছে এমন খবর নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দিল্লিতে একটা পাঠিয়েছে, প্রতিবাদ তারা পাঠিয়েছে। এটি একটি খবর। অন্যদিকে আজকে আমার দেশ পত্রিকা একটি খবর দেখলাম যে সেখানে আছে যে দিল্লিতে শেখ হাসিনা অফিস খুলেছেন এবং সেখানেই অফিস থেকেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এরই মধ্যে তিনি রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন, লবিস্ট নিয়োগ করেছেন বিদেশে। এই খবরগুলো আসছে। আমরা মোটামুটি এই যে বিষয়গুলো নিয়ে চেষ্টা করব, নির্বাচনে আলোচনার চেষ্টা করব। আমাদের আজকের বিষয় রাজনীতি, মতের মিল অমিল। আমাদের সঙ্গে দুজন আলোচক যুক্ত হবেন। এরই মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন আতাউর রহমান ঢালী, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি বলেছেন যে পিআর পদ্ধতি ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না, জনগণের কাছে জিজ্ঞাসা না করেই তাদের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই বিষয়ে জনগণের মতামত নেওয়ার কথা বলেন তিনি। এবং তিনি আরও বলেছেন যে সব দল পিআর পদ্ধতি মেনে নিলেও তারপরও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতি নির্বাচন সম্ভব নয়, নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে। এটি বিএনপি নেতা নজরুল ইসলাম খানের বক্তব্য। ঠিক আজকেই অন্য একটি অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি বলেছেন পিআর পদ্ধতি গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ছাড়া এদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। অর্থাৎ এই যে মতের মিল অমিল বলছি, এই পিআর পদ্ধতি নিয়ে বিএনপি এবং অন্য দলগুলো, জামায়াত ইসলাম, ইসলামী আমি যদি বলে আন্দোলন এবং এনসিপি, এদের একটা মতের যে অমিল আমরা দেখছি, এটি আসলে শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে কোন জায়গায় আমাদের পৌঁছাবে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আজকে এটিএন নিউজ যারা দেখছেন। আসলে রাজনীতির বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য বলেন আর বিউটি বলেন, মতের অমিলটাই হচ্ছে, মিল যেমন থাকবে অমিলও থাকবে। এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। বিএনপি সেই বিউটি অফ ডেমোক্রেসিকে অলওয়েজ প্র্যাকটিস করে আসছে। তারই অংশ হিসাবে যে পিআর পদ্ধতির কথা এখন আসছে, বিএনপি খুব যৌক্তিকসঙ্গতভাবে আসছে। এটা একটা নতুন একটি বিষয় আমাদের সামনে, পিআর পদ্ধতিটা নতুনভাবে এসছে। এটা করতে গেলে এটার স্টেক হোল্ডার যারা, একটা নতুন পদ্ধতি, যেমন আমরা যেই পদ্ধতিতে আছি সেই পদ্ধতিতে দীর্ঘদিন ধরে আছে, মানুষ ইউজ টু ইট। আর পিআর পদ্ধতির কিন্তু একক কোনো পদ্ধতি না। আমি যতটুকু জানি 73টা দেশে পিআর পদ্ধতি আছে, এক এক দেশে এক এক রকম। তার ওই সমস্ত দেশের মানুষের সামাজিক অবস্থানের উপরে নির্ভর করে কিন্তু পিআর পদ্ধতিটা হয়েছে। এখন আমাদের দেশের মানুষের, যেমন ইউরোপের অনেক দেশে পিআর পদ্ধতি আছে, কারণটা হলো ওইখানে আপনার শিক্ষার মান হচ্ছে 100%। এখন আমার দেশের যদি শিক্ষার মান বলেন, মানে সিগনেচার করা না, শিক্ষার মান 12 to 15%। তো পিআর পদ্ধতিতে আপনি যখন একটা আছে যে আপনার প্রার্থীদের নাম থাকবে, আপনি বাছাই করবেন, তো আমার 12% মানুষ এটা বাছাই করতে পারবে না। আতাউর রহমান ঢালী, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিএনপি এটা কেন এটা সমর্থন করছে না, এই ব্যাপারটা আমরা আমি কথাটা বলছি এই কারণে, তো এই ধরনের একটা মানে সিস্টেম আসার আগে আমার মনে হয় যে এটা নিয়ে ব্যাপক আলোচনা হওয়া দরকার। সমাজের শুধু সংবিধান বিশেষজ্ঞরাই বুঝবে তা না, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সংবিধান প্রণয়নের সময় দেখা গেছে যে উকিল, ডাক্তার, বুদ্ধিজীবী, সমস্ত শ্রেণীর বা স্টেক হোল্ডারদের, জনগণ, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, সকলের মতামত দেওয়া হয়েছে।
ঠিক এই ধরনের একটি পদ্ধতি করার আগেও আমাদের এদের মতামত নেওয়া প্রয়োজন, এবং এটার পরিপ্রেক্ষিতে সংবিধানে যেটাকে আমাদের আমাদের স্ট্যান্ডিং সংবিধান, তো এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা একটা চলমান বিষয়। আপনারা রাজনৈতিক দলগুলো একসাথে কেন বসছেন না? সব কিছু কেন এই সরকারের উপর চাপিয়ে দিচ্ছেন যে সবাই ঐক্যমতে পড়ছেন, আপনারা ঐক্যমতে করে দেন? এই ব্যাপারটা, যেটা এই ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনার রাজনৈতিক দলগুলো আমরা কিন্তু ধরেন এই ব্যাপারটা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আগে কোনোদিনই আলোচনা হয়নি। হঠাৎ করেই দেখা গেল যে জামাত ইসলাম, ইসলামী দলগুলো এগুলো সরকারের কাছে দাবি জানাইলো। এরা কিন্তু আমাদের সাথে আলোচনা না করে এটা করেছে, অথচ আমাদের সাথে কিন্তু অন্যান্য সংস্কার নিয়ে, জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। ওনারা কিন্তু এটা ব্রেক করলেন, এটা বিএনপি ব্রেক করে নেই। আচ্ছা, এটার কারণ কি আপনার মনে? হঠাৎ করে এই আলোচনার পিআর পদ্ধতি আলোচনা আনার কি আপনার মানে সত্যিকার পিআর পদ্ধতি চাচ্ছেন না অন্য কোনো উদ্দেশ্য আপনারা দেখেন? আমি তো যেভাবে তারা চাচ্ছে, তারা হুড়া করে এটা করতেই হবে, এটাকে আমি কোনো সুস্থতার লক্ষণ দেখি না। আচ্ছা, এর ভিতরে যে নির্বাচনকে পিছানো, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এরকমই দেখি। আর যদি সত্যিকার অর্থে যে পিআর পদ্ধতি চায়, তাহলে তো তাদের এটা আলোচনা চলবে, ইলেকশন যাবে, নেক্সট পার্লামেন্ট আসবে, পার্লামেন্টে আলোচনা, একটা দুইটা পার্লামেন্টে আলোচনা হবে, এটাকে সুস্থতার লক্ষণ বলে। যেইভাবে এখন যে তারা চাচ্ছে, এটা কিন্তু সুস্থতার লক্ষণ বলে না। আসলে লক্ষণ মানে আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম পিআর পদ্ধতি নিয়ে, কথা বলছিলাম। পিআর পদ্ধতি নিয়ে আজকেও কয়েকজন রাজনীতিবিদরা এটার পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত দিচ্ছে, এবং এমন অবস্থা হয়েছে যে মানে কেউ যারা এটা পক্ষে আছেন তারা বলছেন যে এটি না করলে নির্বাচনই হবে না, বা এটা ছাড়া নির্বাচন করাই সম্ভব হবে না। আপনাদের অবস্থানটা কোন জায়গায়? এনসিপির অবস্থানটা আসলে কোন জায়গায় পিআর নিয়ে? ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আমার সহ আলোচক শুভেচ্ছা। আমাদের পজিশন পিআর নিয়ে হচ্ছে আপার হাউস পিআর, আমরা যে সিনেট যেটা হবে, আমাদের উচ্চ কক্ষ যেটা হবে, সেখানে আমরা পিআর সমর্থন করি। একটু তবু বলা উচিত, পিআর সিস্টেম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা আছে, সে আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে এখন লোয়ার হাউসে যদি পিআরটা হয়, যেটা বাংলাদেশ জামাতে ইসলামের দাবি, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনও সেটা বলছেন, সে ব্যাপারে আমরা এই পার্টিকুলারলি তাদের যে রেটরিক যেটা ব্যবহার করা হয়েছে যে আমরা নির্বাচন হতে দেব না, আমরা হয়তো সে ধরনের ওয়ার্ডিং হয়তো নট নেসেসারিলি নাইস, আচ্ছা, আমরা পজিটিভলি দেখি না। তবে আমরা এটাও মনে করি যে একটা রাজনৈতিক দল হিসেবে বা অনেকগুলো রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত দেওয়ার, তাদের অপিনিয়ন দেওয়ার বা তাদের মতামত দেওয়ার অধিকার ওনারা রাখেন, সেটা আমরা সম্মান করি। আচ্ছা, সম্মান করি। এবং এটা হয়তো ঐক্যমত্য কমিশনের যে আলোচনা চলছে সেখান থেকে ফার্দার কোনো উপসংহারে আসা যেতে পারে। আচ্ছা, এখানে একটু আপনি নিশ্চয় জানেন যে আজকে ঐক্যমত কমিশনে এই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর যে মতামত জমা দেওয়ার আজকে শেষ দিন ছিল, সেটি 2 দিন বাড়ানো হয়েছে, 22 তারিখ করা হয়েছে। মানে রাজনৈতিক দলগুলো কি আসলে জুলাই সনদ নিয়ে একমত হতে পারছে না, কিংবা মতামত দিতে তাদের এত দ্বিধাদ্বন্দ্ব কেন? আবার এই মতামত দেওয়ার জন্য আবার 2 দিন সময় বাড়াতে হচ্ছে? এটা আর কি ফাইনাল কিছু মতামত নেওয়া হচ্ছে। মোটা দাগে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো কিন্তু মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে একটা ঐক্যমত আছে। একমাত্র দুঃখজনক হলে সত্য যে সবথেকে বড় রাজনৈতিক দল যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারা জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট, এটা একেবারে সহজ বাংলায় হচ্ছে মানে অপোজ করে রাখা, একটা নক্তা দিয়ে রাখা, যাতে আলটিমেটলি তাদের এটা বাস্তবায়ন করতে না হয়, যে কারণে আসলে অনেক অবিশ্বাসের জন্ম নিয়েছে যে আলটিমেটলি জুলাই সনদটা কিভাবে বাস্তবায়িত হবে। মূল যে ইস্যুটা হচ্ছে যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের এত আলোচনার পরে আমরা যে জুলাই সনদটা করলাম, এটা বাস্তবায়িত কখন হবে, সে জায়গায় আমাদের অপিনিয়নটা ভেরি স্ট্রং যে আমরা এটাকে খুবই বড় একটা সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এবং আমরা মনে করি আলটিমেটলি যে এত পরিবর্তন হওয়ার পর বা সাজেশনে এগ্রি করার পর আসলেই আমাদের উচিত একটা গণপরিষদে যাওয়া এবং একটা নতুন সংবিধান রচনা করা। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আবার আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে চরমনার পি উনি বলেছেন যে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়
তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এবং নির্বাচন হতেও দেব না। তো আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে, জামায়াত এবং এই চরমোনাই যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। যে আমি একটু যদি এইভাবে এই কোশ্চেনটা আমি অনেকের কাছে করেছে, যেহেতু দর্শক প্রশ্ন করছে, আপনার কাছে জানতে চাই যদি শেষ পর্যন্ত এই বিষয় হয় এবং এই যে জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপি আছে, তারা সবাই মিলে যদি একটা জোট তৈরি করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এই যে জুলাই সনদ এখনই বাস্তবায়ন না করে নির্বাচনে যাবে না বা যাবে না তারা, তাহলে আসলে কি পরিস্থিতি তৈরি হবে? ধন্যবাদ আপনাকে। আসলে জামাতকে আমি তো একটা গণতান্ত্রিক দল হিসেবে স্বীকার করি না। যারা গণহত্যার সমর্থন করে এবং দেখেন যে ভাষায় নির্বাচন হতে দিবে না, হু আর ইউ টু ডু দ্যাট? তোমার ভিন্ন মত থাকতে পারে, তোমার ভিন্নতা থাকতে পারে, তাইলে আমরা তো একমত হলে একদলই করতাম। তুমি নির্বাচন হতে দিবা না, তাইলে এই গণবিরোধী অবস্থান সেই ৭১ সালের মতো, আমি তাদের ভাষার ভিতরে ৭১ সালের যে ভাষা তারা ব্যবহার করেছিল, যে গণহত্যার যে ভাষা, সেই একই ভাষা তারা এখন ব্যবহার করছে। এনসিপির একজন নেতাও তো বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সেটা তার ব্যক্তিগত, কিন্তু আমি হতে দেব না। একটা হলো আপনি চিন্তা করছেন যে এই শর্ত, এই কারণে নির্বাচনটা নাও হতে পারে, এটা তো আপনার সুস্থ চিন্তার লক্ষণও হতে পারে। আপনি যদি বলেন যে আমি নির্বাচন হতে দেব না, তাহলে এটা স্বৈরতারি এবং স্বৈর শাসকের কথার প্রতিধ্বনি শোনা যায়। তো জামাত নিজেকে কিভাবে, ওনারা হইতে দিবে না আর মানুষ আঙুল চুষবে? ওনাদেরকে তো, জামাতকে বিএনপি অনেক ছাড় দিছে, এই দেশে প্রতিষ্ঠিত করেছে বিএনপি। তারা গণহত্যার, ৭১-এর গণহত্যার তারা সাথী। এখন ইসলামী আন্দোলন বলছে হতে দেবে না। হ্যাঁ, ইসলামী আন্দোলন বলছে যে দেখেন আসলে আমাদের দেশে সমস্যা হয় কি, পাকিস্তানে একটা দল আছে ওই যে ডিজেল মাওলানা বলে, মাওলানা ফজলুর রহমান। তো এই মাওলানা ফজলুর রহমান রাস্তা কাঁপাইতে কিন্তু তার জুরি নাই, সে গভর্নমেন্ট ফালায় দেয়, কিন্তু পার্লামেন্টে একটা সিটও নেই। তো আমাদের দেশের কিছু রাজনৈতিক মানে ইসলামী দলের অবস্থান কিন্তু তাই। আমরা বিএনপি দেখেন সবসময়, বিএনপি ইজ এ ডেমোক্রেটিক পার্টি, গণতন্ত্রকে সম্মান করে আসছে বলেই আজও পর্যন্ত বিএনপির উপরে নানা হোক খড়গ আসছে। এবং আমরা মানে যে ভাষা জামাত ব্যবহার করেছে, এটা আওয়ামী লীগের ভাষা, এটা স্বৈরাচারের ভাষা। মানে এইখানে যে ষড়যন্ত্রটা আমার কাছে দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এটা একটা বিরাট প্রশ্ন। কারণ আওয়ামী লীগ তো এখনো মানে অবস্থায় আছে, কি বলে, নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। এখন জামাত এরা যদি হুমকি দেয় যে আমরা নির্বাচনে যাব না বা গেল না, অর্থাৎ একটা সুস্থ গণতান্ত্রিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ তারা করতে চাচ্ছে। এবং এটা হচ্ছে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এগুলো করলে আমি দাবি করব জামাতকে আবার নিষিদ্ধ করার জন্য। আমি একটু এহতেশাম হক আপনার কাছে একটু আসতে চাই। আমি একটু আপনি যেহেতু আপনাকে পেয়েছে এনসিপির নেতা, আপনি একটু আপনাদের কিছু বক্তব্য আমি জানতে চাই। এনসিপির শীর্ষ নেতারা এখন বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছে, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন বিভিন্ন দল নিয়ে, নির্বাচন নিয়ে বক্তব্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একটা অনুষ্ঠানে যেতে বললাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, একজন বলেছেন। একটা অনুষ্ঠানে বলেছেন সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, তারা দেশ রাজনীতি কিছু বোঝে না। আর একটা অনুষ্ঠানে, এবং ওই অনুষ্ঠানে আবার দেখলাম যে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদা দিয়ে ওহি নিয়ে এসেছেন, এমন বক্তব্য এসছে। আসলে এই বক্তব্যগুলো কি আপনাদের দলগত বক্তব্য, মানে অবস্থান কি আপনার দলের অবস্থান কিনা, এনসিপির অবস্থান কিনা, নাকি এবং এই হঠাৎ করে এখনও সেরকম আক্রমণাত্মক বক্তব্য আপনারা কেন দিচ্ছেন? আসলে এটা আমাদের যে স্পিরিটটা উঠে আসে, যে আমরা কি ধরনের চিন্তাভাবনা করছি। আপনি যদি দেখেন যে যদি স্বাভাবিকভাবে সব কিছু চলতো, 2024 সালের জানুয়ারিতে ইলেকশন হওয়ার পর 2029 সালে ইলেকশন হওয়ার কথা, কিন্তু 2029 সালে তো ইলেকশন হচ্ছে না। তার মানে দেশে বড় একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? যে জনতা, ছাত্র, সৈনিক সবাই বের হয়ে এসে একটা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এবং এখানকার মূল যে দাবি ছিল, সেটা দাবি ছিল যে আমরা সিস্টেমের পরিবর্তন চাই,
আমাদের 3 অগাস্ট যখন নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন যে আমরা ফেসিবাদের যে কাঠামো যেটা আছে সেটার বিলোপ আমরা চাই, এবং অবভিয়াসলি শেখ হাসিনার পতন। তো এরপরে তো আপনি যদি খেয়াল করেন ওই সময় যে আকাঙ্ক্ষাগুলো ফুটে উঠেছিল দেয়াল লিখনে, যে হাজার হাজার দেয়াল লিখন পুরো দেশ জুড়ে হয়েছিল, কোথাও কিন্তু নির্বাচনের কথা লেখা ছিল না যে আমরা নির্বাচন চাই। তো এত বড় একটা ঘটনা ঘটার পর আমাদের শুধু এটাই লক্ষ্য হওয়া উচিত না রাষ্ট্র আকারে বা জাতি আকারে যে আমরা শুধু আরেকটা নির্বাচনের মাধ্যমে একটা পট পরিবর্তন হয়ে যাক। যে কারণেই ঐক্যমত্য কমিশন এবং যে কারণেই আলটিমেটলি এই অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, কারণ আমরা দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে ডক্টর ইউনূসের সরকার এখন নির্বাচন একটা পার্টিকুলার একটা দলের প্রেশারের কারণে শুধু নির্বাচনকেই অগ্রাধিকার দিচ্ছেন, এবং সংস্কারের বা বিচারের বা আমাদের দেশের যে মৌলিক যে সংস্কারগুলো আমাদের হওয়া প্রয়োজন সেগুলো ওইভাবে আর অগ্রাধিকার পাচ্ছে না। যে কারণে আমাদের দলের যে নেতাকর্মী, আমাদের দলের নেতাকর্মীরা তো আসলে রাজনীতিতে থাকার কথা না, তারা ক্যাম্পাসে থাকার কথা, অথবা তারা তাদের জীবনের যে নেক্সট চ্যাপ্টার হয়তো জব চাকরি খোঁজার কথা। কিন্তু আমাদের দলটাও গঠন করতে হয়েছে আলটিমেটলি যারা অরাজনৈতিক ছিল। এটা কেন হইল? কারণ হচ্ছে বাংলাদেশের যে প্রধান যে বিরোধী দল ছিল সেটা 14 বছর বা 15 বছরে একটা গণতান্ত্রিক কাঠামোর ভেতরে থেকে ওই অপোজিং করাটা বা বিরোধী দলের যে ভূমিকাটা পালন করার কথা ছিল সেটা তারা সফল হইতে পারেনি। তাদের ডাকে আপামর জনসাধারণ নেমে এসে ফ্যাসিবাদের পতন ঘটায়নি। তার মানে যারা আলটিমেটলি সাধারণ জনগণের কাতার থেকে, সাধারণ ছাত্রছাত্রীর কাতার থেকে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা, নাহিদ ইসলামরা, আখতার হোসেনরা বের হয়ে আসে কিন্তু ফ্যাসিবাদের পতনটা ঘটাইছে। এবং বাংলাদেশের সার্বিক জনসাধারণ কিন্তু তাদের ডাকে, আমাদের ডাকে সাড়া দিয়ে বের হয়ে আসছিল বলেই আলটিমেটলি বিপ্লবটা হয়েছিল। না, এখন একটা বিপ্লব হওয়ার পর এটা শুধু নির্বাচনের মাধ্যমে আবার এটাকে বলে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, যে আমরা গণতন্ত্রের যে পূর্ব রূপে ফিরে যাব। আপনি দেখেন যে প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, এই প্রতিষ্ঠানগুলো কি সংস্কার হয়ে গেছে? আপনি কি পুলিশ প্রশাসন, আমলা প্রশাসন, নির্বাচন কমিশনার এগুলো কি এমন সক্ষমতা পেয়ে গেছে এখন যে তারা আসলে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারবে, যে একটা ইভেন প্লেইং ফিল্ড যেটা আমরা বলি সেটা তৈরি করতে পারবে? অবশ্যই না। যে কারণে ওই যে আপনি যে বক্তব্যগুলো আপনি কোট করলেন সেগুলো হয়তো ভিন্ন ভাষায় উঠে আসতেছে। যেমন একটা উদাহরণ আমি দিতে চাই, সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে সেনাবাহিনী, আমি জানি বাংলাদেশের সেনাবাহিনীর একটা বিরাট অংশ আছে যারা আলটিমেটলি এই বিপ্লবকে সমর্থন করেছে, ইয়াং অফিসার্স যারা আছে। কিন্তু এটাও সত্য যে বাংলাদেশ সেনাবাহিনী একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে রাজনীতিতে অনধিকার চর্চা করা উচিত না সেটা আমাদের দেশে হয়ে ওঠেনি এখনো। প্রতিষ্ঠানগতভাবে আপনি দেখবেন সেনাবাহিনী একটু এক্সট্রা প্রিভিলেজ এনজয় করেন। তাদের মনে হয় তাদের সাধারণ নাগরিকের থেকেও তাদের যে অধিকার বা তাদের যে প্রিভিলেজগুলো একটু বেশি, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যাবে না। সেটা কেন হবে? তার মানে একটা সভ্য আমরা যে পথে আমরা হাঁটতে চাই রাষ্ট্র নিয়ে, সেখানে আমি বা যে কোনো সুস্থ মস্তিষ্কের গণতান্ত্রিক মনা মানুষে বলবে যে না, সেনাবাহিনীর আমাদের রাজনীতিতে কখনো আসলে নাক গলানো উচিত না। এবং সেনাবাহিনী যদি কোনো অপরাধ করে থাকে তাহলে বাংলাদেশের যে কোনো নাগরিকের যেভাবে আলটিমেটলি শাস্তি হয় সে ধরনের শাস্তি হওয়া উচিত। এইবারই প্রথম আমাদের এই জেনারেশনই প্রথম, এখন অনেকে বলবেন যে স্পর্ধা দেখাচ্ছে এই প্রতিষ্ঠানকে, বলছে যে আপনাদের সংস্কারটা খুবই জরুরি এবং আপনাদের ভেতরে যে কলুষিত যে লোকগুলো আছে, যারা অপরাধ করেছে, মানুষকে হত্যা করেছে, গুম করেছে এবং যে অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যে জিনিসটা আনফর্চুনেটলি আমরা কিন্তু আমাদের যে বড় দল, আমাদের সিনিয়র দল বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে শুনি না, বা অন্যান্য দলের কাছ থেকে শুনবেন না। তার মানে যে সাহসটা নিয়ে বিপ্লবটাও হয়েছিল এবং এই কথাগুলো, এই কনভারসেশনগুলো আমাদের জাতীয় পরিসরে আনার মাধ্যমে কিন্তু আমরা পরিবর্তন করছি। আচ্ছা, একটা দর্শকের ফোনটা নিয়ে একটু। হ্যালো হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি বগুড়া থেকে আমজাদ হোসেন বলছি। বলেন। বগুড়া থেকে আমজাদ হোসেন বলছি। জি, বলেন। আমজাদ হোসেন বলছি বগুড়া থেকে। জি, আমার জাতীয় নাগরিক পার্টির নেতার কাছে প্রশ্ন।
যে জুলাই সনদকে তারা কনস্টিটিউশনের ঊর্ধ্বে স্থান দিতে চাচ্ছে। কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দি ল্যান্ড। এটা কিভাবে হয় একটু বুঝিয়ে বলবেন? আতাউর রহমান ঢালী, আপনার কাছে আপনি নিশ্চয়ই ইতিহাস যে বলছিলেন যে আসলে এস্টাবলিশমেন্টকে যে প্রশ্ন করা, সেটি তারা যেভাবে করতে পারছে, আপনারা যারা বড় দলের নেতা আছেন কিংবা বয়স্ক যারা আছেন, প্রবীণ আছেন, তারা সেভাবে করতে পারছেন না, সাহসটা পাচ্ছেন না। আসলে এখানে ওনাদের সাথে একটু বেসিক মানে ফিলোসফিক্যাল যে পার্থক্যটা, প্রথমে আসি যে আসলে ৭১ সালের মুক্তি যে যুদ্ধ আমাদের, সেই যুদ্ধ কিন্তু এই যে সরকার কিভাবে পরিবর্তন হবে সেটা নিয়েই শুরু। যে স্বাভাবিক প্রক্রিয়ায় এই সরকার পরিবর্তন যে হয় নাই বলেই কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, এবং পরবর্তীতে আমাদের দেশের কিন্তু মূল সমস্যা রাজনৈতিক দলগুলোর একটা দল ক্ষমতায় ছিল, থাকার পরে আর তত্ত্বাবধায়ক সরকার মানব না। এই যে ক্ষমতা, এটা সংবিধানের একটা বিশেষ দিক যে ক্ষমতাটা পরিবর্তন গণতান্ত্রিকভাবে হইতে হবে। এটা হয় নাই বলেই আমাদের দেশে গণতন্ত্রের এই সমস্যাগুলো হয়ে আসছে। তো ওনারা বলতে চাচ্ছেন যে এখানে একটা বিপ্লব হয়েছে, যে সংস্কার। তো কেন বিএনপি, আওয়ামী লীগ বা জামাত? আমরা তো মনে করি না এখানে বিপ্লব। আমরা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচিত সরকারের গণতান্ত্রিক বিপ্লব। আজকের যুগে পৃথিবীতে গণতান্ত্রিক বিপ্লব শেষ হয়েছে চায়নাকে মাউসে তুংরে দিয়ে, নিউ ডেমোক্রেটিক রেভুলেশন, এবং সোশ্যালিস্ট রেভুলেশন হয়েছে পরে গিয়া রাশিয়াতে, আগে রাশিয়াতে হয়েছে। তো কাজেই আপনারা যদি বিপ্লব বলেন, তাহলে এই বিপ্লবের আদর্শ কি ছিল? আপনাদের সাথে এখনো আপনারা সংবিধান, পুরানো পার্লামেন্ট, এগুলি নিয়ে আলোচনা করেন, পাশাপাশি বলেন বিপ্লব। ইট ইজ সেলফ কন্ট্রাডিক্টরি। বিপ্লব হচ্ছে সমাজের আমূল পরিবর্তন। এই সেনাবাহিনী কি? এই সেনাবাহিনী হচ্ছে এই রাষ্ট্র, যে রাষ্ট্র বিপ্লবকে বিরোধিতা করে, যে রাষ্ট্র বিপ্লব হতে দেয় না, সেই রাষ্ট্রকে রক্ষা করে হচ্ছে রাষ্ট্রের লাঠিয়াল হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর কোনো ক্রিটিসিজম আছে ডালি ভাই, একটু বলেন। আবার ধরেন এই ৭১ সালে এই সেনাবাহিনী কিন্তু তাদের সেই ট্র্যাডিশনাল আর্মিশিপ ছেড়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটা বিশাল ব্যাপার। কিন্তু এরপরে কি এই সেনাবাহিনী যত গণতান্ত্রিক পরিবর্তন হয়েছে, একটা সমর্থন নিছে, কিন্তু মৌলিক পরিবর্তনে তাইলে আপনি যে বলেন বিপ্লব, হ্যাঁ, বিপ্লব বললেন, আপনার বিপ্লবী পার্টির নাম কি? বিপ্লবের আদর্শটা কি? বিপ্লবের নেতা কি? পরিবর্তন না, নেতাকে নেতা অনেকজন না, এটা হয় না। যে কোনো বিপ্লবের একজন নেতা থাকে, বিপ্লবের একটা আদর্শ থাকে। চায়নার বিপ্লব ছিল নিউ ডেমোক্রেটিক রেভুলেশন, ফ্রেঞ্চ রেভলিউশন, সোশ্যালিস্টিক রেভুলেশন। আপনার কি? আপনি তো সেই একই কায়দায় আবারও সেই পার্লামেন্টে যেতে চাচ্ছেন, আবার সেই পার্লামেন্টকে নিয়েই যেতে চাচ্ছেন। তো এটা বিপ্লব হইল কেমনে? তো কাজেই আগে আপনার কনফিউশনটা দূর করেন। আপনি কি বিপ্লব না সেই সোকল্ড ডেমোক্রেটিক সিস্টেম, বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লব? তো ওইটা বিপ্লব হয় না। আপনি যদি আমি এখানে কয়েকটা জিনিস প্রথমেই ক্লারিফাই করি। আমি দেখেছি, খেয়াল করে, যে আলোচনাতে যখন আসে তখন মনে হয় পৃথিবীতে মনে হয় মাত্র 3টে বিপ্লব হয়েছে। আপনার ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রেঞ্চ বিপ্লব, চাইনিজ রেভলিউশন আর রাশিয়ান রেভলিউশন। কিন্তু আপনি যদি দেখেন, খেয়াল করে, কন্টেনশাস পলিটিক্সের যে ফিল্ডটা আছে, এখানে একটা বড় একটা কাজ করেছেন এরিকা চ্যানোয়েথ, আমেরিকান একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট। উনি 1900 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রায় 2000-এর উপর ছোট এবং বড় যে কন্টেনশন, যে ক্লাস বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র হয়েছে, ওগুলোকে স্টাডি করেছেন। বিপ্লবের ধরন যে শুধুমাত্র হতে হবে আপনার ওই কমিউনিস্ট স্টাইল বা ফ্রেঞ্চ স্টাইল বা রাশিয়ান স্টাইল, সেটা না। বিপ্লবের ধরনটাও ইভলভ করেছে। আমরা বিপ্লব বলতে কি মিন করছি? বিপ্লব বলতে আমরা এখন আরেকটা স্টাডি আছে আপনার, যেটা রেভলিউশনারি সিটি বলে, একজন আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট উনি বলছেন, বিপ্লবের মানে হচ্ছে যে একটা বড় ঘটনার পর
একটা রাষ্ট্রে বড় ধরনের মৌলিক পরিবর্তন আসবে। এখন আমি কেন এটাকে বিপ্লব বলি এবং গণ অভ্যুত্থান বলি না, কারণ আমি মনে করি গণ অভ্যুত্থান বললে আমার বিপ্লবের সম্ভাবনাটুকু থিমিয়ে যায় বা কমে যায়, এজন্য আমি একটা বিপ্লব বলি, বিপ্লব মেনটেন করি। এবং এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা, এই যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে আমরা যে বড় ধরনের মৌলিক সংস্কার আনার চেষ্টা করছি, এটাই বিপ্লব। বিপ্লব মানে না যে আমাকে শুধু আর্মস হাতে নিয়ে আমি কাউকে গুলি করে একটা পক্ষ আরেকটা পক্ষকে হত্যা করবে এবং রেভলিউশনারি ডিমান্ড করবে। আগের যেটা 19th সেঞ্চুরি বা 18th সেঞ্চুরি 18 শতক বা 19 শতকের যে উদাহরণগুলো, সেই ধরনের বিপ্লব আর এখন হয় না। আপনি পোল্যান্ডে লক্ষ্য করতে পারেন, ইউগোস্লাভিয়া লক্ষ্য করতে পারেন, এবং এরকম অনেক উদাহরণ আছে। একটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি কিন্তু প্রশ্ন করেছিলেন ডালি ভাইকে যে উনাদের এই স্পর্ধা বা ওনারা কেন এবং প্রবীণ এবং সিনিয়র দল হওয়ার পরও সেনাবাহিনীর ব্যাপারে কিছু বলতে পারেন না। 2-3টা শুধু পজিটিভ কথাই শুনছেন, কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আসতে পারে যে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল আয়নাঘর ক্রিয়েট করার, সেনাবাহিনীর কি ভূমিকা ছিল মানুষকে গুম করার। সো প্রতিষ্ঠান আকারে এখনো পর্যন্ত দেশে কেন জানি জনগণও সাহস করতে পারে না এই সেনাবাহিনীকে জবাবদিহিতার ভেতরে আনা। জি, আমরা একটু আসবো। আমি একটু আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, এই যে শেষ পর্যন্ত যে আলোচনা আমরা এখনো অনেক বিষয়ে একমত হতে পারছি, আমি আসলে নির্বাচনে যদি আবার চাই মতের মিল সরি আমাদের দর্শকের একটা প্রশ্নের উত্তর ছিল, ওটা নিয়ে আমি করবো। সে বলছে এখানে এই যে আবার এই যে জায়গা আমরা আসলাম, দর্শক প্রশ্ন করলো সংবিধান এবং জুলাই সনদ নিয়ে আলোচনা আসছে। জুলাই সনদকে যে আমরা দেখলাম, জুলাই সনদের যে প্রস্তাবনা, সেখানে বলা হয়েছে জুলাই সনদ মোটামুটি যা আছে সংবিধানের উপরে জুলাই সনদকে স্থান দেওয়া হচ্ছে, কেউ প্রশ্ন করতে পারবে না, কোথাও এটা নিয়ে কোনো ধরনের জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এই বিষয়টি বিএনপি তো কেন এটা নিয়ে বিরোধ করছে বা বিরোধী কেন? এটা তো মানে বিএনপির আপনি একটি রাষ্ট্রের সর্বোচ্চ কি দলিল কি, দ্যাট ইজ সংবিধান। তো এখন আপনি জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিবেন, তাহলে সংবিধান কোথায় যাবে? ইউ আর আন্ডারমাইনিং দি কনস্টিটিউশন, রাষ্ট্রের যে আইন কানুন, ইউ আর আন্ডারমাইনিং। তাহলে তো আরেক মানে রাষ্ট্রের ভিতর আরেক রাষ্ট্রের জন্ম হবে, সেটা সেলফ কন্ট্রাডিক্টরি হবে। সে কারণেই বিএনপি খুব সচেতনভাবে বলছে যে আমাদের সাংবিধানিক যে ধারাবাহিকতা সেটাকে ধরে রাখতে হবে। এবং আমরা সনদের ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করিনি। সনদের যদি কোনো ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তখন আমরা কি করব? বলা হচ্ছে সনদ যেটা থাকবে সেখানে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, বলা হচ্ছে সনদ যেখানে থাকবে সনদকেই তাহলে প্রাধান্য দিতে হবে। তাহলে সংবিধান কোথায় যাবে? আমাদের সংবিধান আছে যে সংবিধান হচ্ছে সর্বোচ্চ দলিল, এবং এই সংবিধানের নিয়ে যদি কোনো কোশ্চেন হয় তাহলে সুপ্রিম কোর্ট এটার ব্যাখ্যা দিতে পারে। আর কেউ এটার ঊর্ধ্বে কোনো দলিল নেই। এটার সংবিধানের ঊর্ধ্বে যদি দলিল যায় তাহলে তো এই সংবিধান থাকার না থাকা সমান। সংবিধানকে অবমাননা করা হয়, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, যে আমরা জুলাই সনদের তো কেউ বিরোধিতা করি না। জুলাই সনদের আমাদের সংবিধানের একটা আর্টিকেলই আছে যে এই সংবিধানের যদি কোনো ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেখানে সুপ্রিম কোর্টের কাছে আমরা রেফারেন্স চাইব, এবং সুপ্রিম কোর্টের ব্যাখ্যাটাই হবে চূড়ান্ত। তো সেইভাবেই কিন্তু এই ডেমোক্রেটিক সংবিধান, আমরা যে ব্রিটিশ সংবিধান ফলো করি, যে ম্যাগনা কার্টা আমরা ফলো করি, আমরা কিন্তু এইভাবেই চলে আসছি। আর আপনি যদি বলেন সনদকে সবার উপরে স্থান দিবেন, তাহলে তো এখানে অনেক ধরনের প্রশ্ন চলে আসবে, অনেক ধরনের প্রশ্ন চলে আসবে। এদের সময় আপনার কাছে এক দর্শকও ফোন করেছিলেন যে আপনারা কীভাবে জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দিতে চান। ঢালি ভাই প্রশ্ন করলেন যে এটা যদি হয় তাহলে তো অনেক ধরনের প্রশ্ন সমস্যা তৈরি হবে। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুবই সোজা। সংবিধান কার জন্য? নাগরিকের জন্য। আমরা একটা রাষ্ট্র তৈরি করেছি, এই রাষ্ট্রটা কিভাবে শাসিত হবে, আমরা জনগণ একে অপরের কিভাবে অধিকার রক্ষা করব, এবং রাষ্ট্র আকারে কিভাবে আমরা একটা শান্তিপূর্ণভাবে বসবাস করব, এটাই তো মূল প্ল্যান। তো সংবিধানের উপরে হচ্ছে জনগণের অভিপ্রায়। তার মানে জনগণের অভিপ্রায় যদি চেঞ্জ হয় তাহলে এই সংবিধান চেঞ্জ করা যেতে পারে। এই সংবিধানে, আমাদের এই বর্তমান সংবিধানেই তো 16টা সংশোধনী আনা হয়েছে। এবং আরেকটা কথা আছে, এই সংবিধান কি আপনি রচনা করেছেন বা আপনার কোনো মতামত নেওয়া হয়েছে? আপনার বাবার মারও নেওয়া হয় নাই, ডালিভাইরও নেওয়া হয় নাই। আপনার 70-এর ইলেকশনে, পাকিস্তানের ইলেকশনে
যখন গিয়ে আমাদের মুরব্বীরা ভোট দিয়েছিলেন, তারা তো বাংলাদেশের সংবিধানের জন্য ভোট দেননি। সুতরাং এখানে বাংলাদেশের নাগরিকের মতামত কখনোই নিয়ে এই সংবিধান তৈরি করা হয় নাই। সুতরাং এই সংবিধানকে আমরা বাইবেল বা কোরআনের মতো এত সম্মান করার কোনো প্রয়োজন নাই। এই সংবিধানও আমরা এই 53 বছর যাওয়ার পর আমরা নাগরিক আকারে সবাই মিলে আমরা এই সংবিধানকে পুনর্লিখন করতে পারি। আমার জনগণের অভিপ্রায়টা হচ্ছে মূল, এবং জনগণের অভিপ্রায় হচ্ছে কি, আমরা 53 বছরের যে মালফাংশন, যে অকেজ যে সিস্টেমটা আছে, যে সিস্টেমের মাধ্যমে পরিবারতন্ত্র ঝেঁকে আছে, একনায়কতন্ত্র ঝেঁকে আছে, নাগরিকের অধিকার খর্ব করা হচ্ছে, সেটার বিলোপ চাই। এবং সেটা বিলোপ করার একমাত্র পথ হচ্ছে আমাদের নতুন সংবিধান রচনা করা। এই জন্যই আমাদের দাবিটা হচ্ছে যে আমরা গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান লিখতে চাই। আপনার দাবি করছেন, কিন্তু আপনার কাছে মনে হয় যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলে এই দাবি পূরণ করা সম্ভব? রাজনৈতিক পরিস্থিতি তো আপনার মনে করেন জুনেও এমন ছিল যে সবাই ভেবেছিল 2029 সালে ইলেকশন হবে এবং 2040 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসন করবে। যে বিশ্বাসটা কিন্তু বিএনপির মতো বড় দলেরও ছিল না, সবাই কিন্তু গিভ আপ করে ফেলেছিল। আমাদের জেনারেশনই, এই যে ইয়াং, নাইভ, স্টুপিড যাই বলেন না কেন, অনভিজ্ঞ, এরা বুঝে না, এরাই তো বের হয়ে আসছিল এবং এরাই তো হাসিনার পতন ঘটাইছে এবং একটা নতুন রাষ্ট্রের, আমরা যেটা বলি যে আমাদের দ্বিতীয় রিপাবলিকের, আমাদের সেকেন্ড রিপাবলিকের সূচনা করেছে। যে সেকেন্ড রিপাবলিকে আমরা মানুষের, জনগণের জীবনের গুণগত পরিবর্তন করতে চাই। আমাদের জাতীয় নাগরিক পার্টির মূল ভিশনই হচ্ছে যে আমরা নাগরিকের জীবন, জীবিকা, মর্যাদা এবং অধিকার, এই 4টা জিনিস আমরা সুনিশ্চিত করতে চাই। এই জন্য আমাদের রাজনীতি হবে, যেখানে আমাদের রাজনীতি কোনো এক ব্যক্তি কেন্দ্রিক হবে না, এক পরিবার কেন্দ্রিক হবে না। আতাউর রহমান ঢালী, আপনাকে জানতে চাইবো, এহতেশাম হক বলছিলেন যে এই সংবিধান নিয়ে আসলে এই সংবিধানকে এত ভালোবাসার কিছু নাই, সংবিধান আসলে আমূল নতুন করে লিখতেই হবে, তাছাড়া এনসিপি একটা অবস্থানই আছে, তারা এই সংবিধান অধীনে নির্বাচনে যাবে না। এমনটা অবস্থান তো আছে আপনাদের মনে হয়? আপনাদের এরকম একটা অবস্থান আছে তো মনে হয়? আমাদের গণপরিষদ চাই। আচ্ছা, গণপরিষদ চাই। আসলে আমার কাছে যেটা মনে হয়, ওনারা যে কি চায় ওইটাও আসলে পরিষ্কার না। যদি পরিষ্কার হতেন তাহলে 5ই আগস্টে ওনারা বলতেন যে এই সংবিধান অ্যাব্রোগেট করো, বাতিল করো, নতুন সংবিধানের অধীনে নতুন গণভোট, নতুন গণপরিষদের। সেদিন কিন্তু ওনারা এটা বলেননি। পরে গিয়া যখন দেখলেন যে ভুল হয়ে গেছে, ওনারা এটা করতে চান। এখন আমাদের কোনো আপত্তি নেই, আপনারা বসেন, সব রাজনৈতিক দল বসে নির্বাচনের পরে আপনারা বসেন, একটা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিয়ে আসেন, বসে সবাই যদি মনে করেন যে এই সংবিধান আর চলছে না, আমাদের তো কোনো আপত্তি। তাদের তো একটা ভয় আছে, নির্বাচনে যদি আপনারা জিতে যান আর পাত্তা দিবেন না কাউকে। দেখেন কোনটা না, এটা কথা বলেন আপনারা, পাত্তা দিবেন না কেন? কারণ জনগণের কাছে জবাবদিহিতা বিএনপির থেকে বেশি কেউ করেনি। বিএনপি জনগণের পার্টি, জবাবদিহিতা বিএনপি না করলে আপনারা সমালোচনা করেন, পরের ইলেকশনে বিএনপি থাকবে না। আমরা তো জনগণের মতামতকে সম্মান করি। এখন কথা হচ্ছে যে আপনি সংবিধান বাতিল করেন, এটার রাইট আছে। আমি বলি না যে সংবিধান এটা কোরআন শরীফ, আপনি বদলাইতে পারবেন না। ইট ইজ নট এ কোরআন, ইট ইজ নট এ বাইবেল। এটা পরিবর্তনযোগ্য। পৃথিবীর দেশে দেশে সংবিধান পরিবর্তন হয়েছে, সংবিধান স্থগিত হয়েছে, আমেরিকায় 35 বার হয়েছে, ফ্রান্সে হয়েছে, ইংল্যান্ডে ম্যাগনা কার্টার পরে থেকে এই পর্যন্ত কতবার যে সংবিধান পরিবর্তন হয়েছে। লিখিত নাই, অলিখিত, বাট তারা কতগুলি কনভেনশন এবং ইয়ের উপরে ভিত্তি করে চলে। তা আপনারা এটা আলোচনা শুরু করেন, দ্যাটস গুড। এই যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য নতুনভাবে সংবিধান রচনা করার আমি সম্মান জানাই আপনাদের এই বক্তব্যকে, কিন্তু এটা শুরু করেন। আপনারা একদিনেই এটা সম্ভব না, আপনারা শুরু করেন। বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসাবে দেখেন, 91-এ আমরা যখন সমস্ত দল প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্টে গেল, অথচ বিএনপি ডিডন্ট বিলিভ ইন পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট, কিন্তু জনগণকে সম্মান দিয়ে বিএনপি কিন্তু পার্লামেন্টারিয়ান ফর্মে আসছে। তাই আমরা তো জনগণের পক্ষেই আছি, আপনারা তো ভয় পান কেন? পক্ষে আছে। এতে সময় আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার নানা ধরনের দাবি করছেন এখন, সংবিধান পরিবর্তন, পিআর কিংবা জুলাই সনদকে আইনে একটা ভিত্তি দেয়া, যে দাবিগুলো করছেন, অনেকে কিন্তু একটা আশঙ্কার কথা বলেন যে আসলে এগুলো আসলে অনেকটা একটা বিএনপির কাছ থেকে কিছু সিট নেওয়া কিংবা একটা জোটে যাওয়া বা সিটের একটা সমীকরণে যাওয়ার চেষ্টা, বিএনপিকে চাপে ফেলে, এরকম কিছু কি?
আমি লাস্ট যে জরিপ যেটা দেখা গেছে, জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন হচ্ছে 12%, জামাতের সমর্থন হচ্ছে 10%, বিআইজিডির জরিপ, ব্র্যাকের যে জরিপটা চালাইছে। সুতরাং বিএনপির কাছ থেকে তো সিট কেউ আলোচনা করে নিতে হবে না, বা দেওয়ার মতো পজিশন মনে হয় বিএনপির নাই। 48% মানুষ এখনো আনডিসাইডেড, তারা দেখতে চাচ্ছে যে কাকে তারা ভোট দেবেন, এখনো তারা সিদ্ধান্তে উপনীত হন নাই। এনসিপি তো 2 পয়েন্ট সামথিং মনে হয়। হ্যাঁ, এনসিপি 3%। আমরা যখন এই জরিপটা যখন হয় তখন আমরা জুলাই পদযাত্রায়, আমরা একেবারে নতুন দল, আমরা এখনো পর্যন্ত আমাদের পলিটিক্সগুলো শেপ আপ করছি, কিন্তু অলরেডি আমরা একটা ডিফারেন্স মেক করছি। আমরা অলরেডি রাজনৈতিক সংস্কৃতিতে অনেক অনেক আলোচনা নিয়ে আসছি, এবং সংস্কৃতিতে আমাদের অবস্থানের কারণে এই জন্য মাঝে মধ্যে আমি বলি আমাদের এই যে একটা জেনারেশন যারা আলটিমেটলি রাজনীতি বিমুখ ছিল, তারা বলতো যে ডার্টি পলিটিক্স, আই হেট পলিটিক্স, যে জেনারেশন ছিল সেটা থেকে সরে এসে এখন আমাদের নতুন একটা জেনারেশন কিন্তু দেশের ভালো মন্দে জড়িত হতে চাচ্ছে, যে প্ল্যাটফর্মগুলো কিন্তু জামাত, বিএনপি, আওয়ামী লীগ এগুলো দেয় নেই। সে কারণে জাতীয় নাগরিক পার্টি হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন জেনারেশন যাদেরকে তথাকথিত যে আপনার প্রতিনিধিত্বমূলক বা নির্বাচনী রাজনৈতিক যে দলগুলো আছে, যারা শুধু নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায়, নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায়, সেটার পরিবর্তন। আমাদের কাছে ক্ষমতাটা মুখ্য না, এটা গৌণ। আমাদের কাছে মুখ্য হচ্ছে আমরা জনগণের সেবা করতে চাই, জনগণের সেবা করার সুযোগ চাই। বারবার কিন্তু এভাবে বলা হয়, খুবই এটা একটা লজ্জাস্কর কথা, এটা আমি আগেও বলেছি যে এভাবে বলা উচিত না যে আমরা ক্ষমতায় যেতে চাই, নির্বাচনে যেতে চাই। না না, নির্বাচন ছাড়া আর কিভাবে আপনারা ক্ষমতায় যেতে চান? সেটা বাই প্রোডাক্ট মুরবি দালি ভাই, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। আমি প্রসেসের মাধ্যমে, কিন্তু এখন দেখা যায় কি আমি নির্বাচন হলে কি হয়, আমি জনগণের সেবা, ক্ষমতায় যেতে না চান তাহলে আপনারা রাজনৈতিক দল করলেন। ক্ষমতায় যাওয়াটা হচ্ছে বাই প্রোডাক্ট, আমি দায়িত্বে যেতে চাই। আচ্ছা, ক্ষমতা হবে না শব্দটা হবে আমি দায়িত্বে যেতে চাই, ওই দায়িত্বে গিয়ে আমি জনগণের সেবা করতে চাই। কিন্তু আমাদের পলিটিক্যাল রাজনৈতিক যে ভাষাই এটা অ্যাকসেপ্টেড, এটা গ্রহণ করে নেওয়া হয়েছে, এটা লজ্জাস্কর কথা না, আমি ক্ষমতায় যেতে চাই। ক্ষমতায় যেতে চাই কথাটা আসলেই মানে লজ্জাজনক হওয়া উচিত, এটা আনঅ্যাকসেপ্টেবল, অগ্রহণযোগ্য হওয়া উচিত। বলতে হবে আমি আপনাদের দায়িত্বে যেতে চাই, দায়িত্বে গিয়ে আমি আপনাদের সেবা করতে চাই। আমরা কারণ যখন আপনি বলেন ক্ষমতায় যেতে চাই, আমরা তো দেখেছি ক্ষমতায় গিয়ে সেবা, ক্ষমতায় গিয়ে সেবা আমরা তো দেখেছি, আমরা ওইগুলোতে না যাই। কারণ ডালি ভাই অনেক প্লেজেন্ট এবং খুবই নাইস জেন্টলম্যান, অনেক সুন্দর করে কথা বলেছেন, এগ্রিও করেছি আমরা। এই ধরনের যদি মনে করেন বিএনপিতে আপামর বিএনপিতে ডালি ভাইয়ের মতো মানুষ থাকতো, আমরা হয়তো অনেক আগায় যেতাম আমাদের যে আলোচনায়। উনিও মানে ওয়েলকাম, স্বাগতম জানিয়েছেন আমাদের যে প্রস্তাবটা, যে আমরা নতুন করে সংবিধান লিখতেই পারি এবং আলোচনার মাধ্যমে এগুলো করা সম্ভব। কিন্তু আমি আর যাচ্ছি না, আমি আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ বিএনপি, বাট মূল কথা হচ্ছে যেটা, এটা প্লিজ আমি রিকোয়েস্ট করি যে ক্ষমতায় যেতে চাই, নির্বাচন দিয়ে দেন। মানুষদের, জনগণদের এগুলো আর বলবেন না, আমরা দায়িত্ব নিতে চাই, আমরা সেবা করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সময় শেষ, আপনাদের দুজন ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে মতের মিল অমিল আমরা আলোচনার মধ্যেও দেখলাম, তো আমরা প্রত্যাশা করবো যে রাজনৈতিক দলগুলো আসলে শেষ পর্যন্ত একটা মিলের জায়গায় আসবে এবং একটা সুন্দর নির্বাচন আমরা সামনে দেখতে পারবো। আমরা সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিমের সঙ্গে থাকবেন।